নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, 2024 সালে যদি তোমার স্বপ্ন হয় ডব্লিউপি কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবলের মধ্যে একটা খাকি পোশাক পরে 2024 সালে তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করবে, 2024 সালে তুমি তোমার মা বাবার স্বপ্নগুলো পূরণ করবে, আর 2024 সালে এই স্বপ্নগুলো পূরণ করার জন্য হাতে রয়েছে তোমার কাছে আর 2 থেকে 2.5 মাস। এই লাস্ট মিনিটের ক্লাসগুলো, এই লাস্ট মাসের ক্লাসগুলো তোমার লাইফে সেই জায়গাটা এনে দিবে যাতে তুমি খুব সহজেই এই বছর এই কনস্টেবল এক্সাম পাস করতে পারো। মাথায় রাখবে বেটা, যে এক্সামে 5 লাখ ছেলেমেয়েরা লড়াই করছে না, 5 লাখ ছেলেমেয়েরা যে এক্সামে বসবে সে এক্সামে একটা সিট পাওয়া মুখের কথা না। আর আজকের যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি, পশ্চিমবঙ্গে যখনই ডব্লিউপি এক্সাম হয়েছে কনস্টেবল বা এসআইয়ের ক্ষেত্রে, কেপি এক্সাম হয়েছে কনস্টেবল বা এসআইয়ের ক্ষেত্রে, সেখানে কিন্তু এই বৌদ্ধ ধর্ম থেকে প্রশ্ন অবশ্যই এসছে এবং আশা করি তুমি প্রস্তুত আছো আজকের ক্লাসের জন্য। খাতা কলম নিয়ে বসে পড়ো, আশা করি ইচ্ছা আছে তো পাস করার। চলো ফার্স্ট পয়েন্টটা কিন্তু আমরা দেখিনি। ফার্স্ট পয়েন্ট একদম জলের মতো পয়েন্ট, বাচ্চাদের পয়েন্ট, সবাই জানে গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা। কিন্তু এর পরের যে পয়েন্টগুলো আছে, যে পয়েন্টগুলো আমি তোমার সামনে আনতে চলেছি, সেখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আশা করি তুমি যদি জেনে থাকো এই পয়েন্টগুলো, কংগ্রাচুলেশন। যদি না জেনে থাকো খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ 2024-এ তোমাকে পাস করতেই হবে। চলো ফার্স্ট পয়েন্ট কি বলেছে সুন্দর করে দেখিনি, কি বলছে দেখি। বুদ্ধদেবের পরিচয়। বৌদ্ধ ধর্মের ব্যাপারে যদি আমাকে জানতে হয়, আমাকে গৌতম বুদ্ধের ব্যাপারে জানতে হবে। আর বেশিরভাগ পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে জানে ওই তো দাদা গৌতম বুদ্ধ নেপালে জন্মগ্রহণ করেছিল, তারপর কি করেছিল জানি না। এইভাবে আর কেবলমাত্র এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করে নেবো বড় কোনো ইউটিউব চ্যানেল দেখে, আর চলে যাবো ডব্লিউপি এক্সামে বসতে আর ভাববো মনে মনে পাস করবো, হবে না বেটা। কাট অফ এবার 60+ থাকবে, আর পাস করতে গেলে অধ্যায় ভিত্তিক পড়তে হবে। চলো দেখি গৌতম বুদ্ধের পরিচিতি কি বলছে, সুন্দর করে দেখি। পাস করার ইচ্ছা আছে তো? চলো দেখো, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন 563 খ্রিস্টপূর্বাব্দে। ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, মাথায় রাখতে হবে। 563 খ্রিস্টাব্দে কে জন্মগ্রহণ করেছিল? গৌতম বুদ্ধ। কোথায়? নেপালের কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে। মাথায় ঢুকেছে? শুধুমাত্র নেপাল মনে রাখলেই হবে না। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন 563 খ্রিস্টপূর্বাব্দে। যীশু খ্রিস্টের জন্মে 563 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন নেপালে। নেপালের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন কপিলাবস্তু শহরে, এবং সেই শহরে অবস্থিত লুম্বিনী উদ্যানে। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমার সঙ্গে বলো, ক্লিয়ার না হলে লজ্জা পাবে না। ছোটবেলা পড়তে যেভাবে সেভাবে আমার সঙ্গে বলো, কারণ 2024 তোমাকে পাস করতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো 563 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল নেপালের কপিলাবস্তু শহরে লুম্বিনী উদ্যানে। এখানে একটা এমন জায়গা আছে না, যেটা আমরা মাঝে মাঝে না পড়ে ছেড়ে দিই। মাথায় রাখবে, এই গৌতম বুদ্ধ তিনি কিন্তু ক্ষত্রিয় বংশের অন্তর্গত ছিল। পরীক্ষায় প্রশ্ন যদি একটু গুগলি দিয়ে দেয়, তখন যাতে তোমার মাথা না ঘুরে যায় যে গৌতম বুদ্ধ নিম্নলিখিত কোন বংশের অন্তর্গত ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টা অপশন দিল। তুমি মনে মনে ভাবলে হয়তো দাদা গৌতম বুদ্ধ হ্যাঁ তপস্যা করছিল দাদা, ব্রাহ্মণ হবে, ব্রাহ্মণটা ক্লিক করে দেন, গেল নেগেটিভ মার্ক গেল। আর 2024 এই কনস্টেবল এক্সামে একটা মার্কও যদি নেগেটিভ যায়, তাহলে সেটা তোমার ভবিষ্যতের উপর যাচ্ছে। বললাম কি, 5 লাখ ছেলে মেয়ে বসবে পরীক্ষায়, একটা নাম্বার করে যদি কমতে থাকে না, তাহলে গেল, নেগেটিভ মার্ক খাওয়া যাবে না, মাথায় রেখো। তাহলে গৌতম বুদ্ধ কোন বংশের অন্তর্গত ছিল? তিনি ক্ষত্রিয় বংশের অন্তর্গত ছিল। আশা করি কোনো রকম ডাউট এখানে তোমাদের নাই। নেক্সট পয়েন্ট, যেটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর যেটা বারবার ডব্লিউপি এক্সামে এসেছে, আশা করি তুমি নোট ডাউন করে নিবে। গৌতম বুদ্ধকে দ্য লাইট অফ এশিয়া বলা হয়। একদম পরীক্ষায় প্রশ্ন এসছে, নিম্নলিখিত কাকে দ্য লাইট অফ এশিয়া বলে সম্বোধন করা হয়? অ্যান্সার করতে হয় গৌতম বুদ্ধকে বা বুদ্ধদেবকে। এবার কি বলছে, এর প্রবক্তাটা কে বলেছিলেন? কে বলেছিলেন? এডউইন অ্যানাল্ড। খুব ইম্পর্টেন্ট, কে বলেছিলেন? এডউইন অ্যানাল্ড। কি বলেছিলেন তিনি গৌতম বুদ্ধকে দ্য লাইট অফ এশিয়া বলেছেন। একটা বই লেখা আছে, যদি সময় হয় দেখো। গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে বা বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে যদি সময় হয়, এগুলা নিয়েও খোঁজ করো, কারণ 2024 সালে যদি এই জিনিসগুলো তোমার কভার করা না থাকে, আর এই জিনিসগুলো যদি পরীক্ষায় চলে আসে, টাচ করে যদি না আসতে পারো না, সম্পূর্ণ ভবিষ্যৎটা বরবাদ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সবাই ছেড়ে চলে যাবে। মা বাবা তোমার দিকে তাকিয়ে আছে না, মাথায় রেখো। মা বাবার স্বপ্নগুলো তোমাকে পূরণ করতে হবে, মাথায় রেখো। আর এবছর যদি শেষ হয়ে যায়, নেক্সট কবে পরীক্ষা হবে কেউ জানে না। আশা করি এই বছরই তোমার পাস করার ইচ্ছা আছে। চলো নেক্সট পয়েন্টটা দেখিনি কি বলছে। বুদ্ধদেবের প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ।
বুদ্ধদেবের বাল্যকালের নাম বা প্রকৃত নাম কি ছিল? সিদ্ধার্থ। এবার তার পরিচয় যখন আমরা পড়ছি, তার পিতা, মাতা, পুত্র, স্ত্রী, এই জিনিসগুলো ব্যাপারেও কিন্তু আমাদেরকে একটা ভালো জ্ঞান রাখতে হবে। কারণ এই যে জায়গাগুলো তুমি দেখছো না, তার পিতা, মাতা, পুত্র, স্ত্রী, এই জিনিসগুলো বারবার পরীক্ষায় রিপিটভাবে চেয়েছে, বারবার পরীক্ষায় চেয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করতেই হবে তোমাকে তাদের নামগুলো। বুঝাতে পেরেছি তো? গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল? কি ছিল? শুদ্ধধর। কি ছিল? শুদ্ধধর। তার মায়ের নাম কি ছিল? মহামায়া। তার পুত্রের নাম কি ছিল? রাহুল। তার স্ত্রীর নাম কি ছিল? গোপা বা যশোধরা। তার ঘোড়ার নাম কি ছিল? কণ্ঠক। এই জিনিসগুলো তোমার ঠোঁটের গোড়ায় মুখস্থ থাকা দরকার। চলো আমার সঙ্গে আরেকবার, লজ্জা পাবা না বেটা, তোমার বয়স যতই হোক, তোমার বয়স যতই হোক, আমরা 2017 থেকে পড়াচ্ছি ডাব্লিউপি। আমরা সেই সকল ছেলেকে পাশ করিয়েছি যাদের বাড়িতে ঠিকঠাকভাবে ছাদটাও ছিল না, কোনো মতো চালার ঘরে, কোনো মতো টালির ঘরে পড়ছিল, পরিশ্রম করেছে, পাশ করেছে। আজ রাস্তায় দেখা হলে বলে, দাদা আমার জীবনে আপনার একটা অবদান আছে, যদি আপনারা থাকতেন জিকে হয়তো আমার ভালো হতো না। তো পাস তুমি করবে, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি এবছরই তুমি পাস করবে। শর্ত শুধু একটা, জিকে ক্লাসগুলো ভালো করে মন দিয়ে করো, এমসিকিউ এর পিছনে দৌড়াবা না, প্রথমে অধ্যায় ভিত্তিক ক্লাস করো। এই নামগুলো বারবার পরীক্ষায় চাই, আমার সঙ্গে আরেকবার রিপিটভাবে আলোচনা করো। পিতার নাম কি ছিল? শুদ্ধধন। কি নাম ছিল? শুদ্ধধন। মায়ের নাম কি ছিল? মহামায়া। মায়ের নাম কি ছিল? মহামায়া। পুত্রের নাম রাহুল। পুত্রের নাম রাহুল। স্ত্রীর নাম গোপা বা যশোধরা। স্ত্রীর নাম গোপা বা যশোধরা। তার ঘোড়ার নাম কণ্ঠক। আশা করি কোনো অসুবিধা নেই, মুখস্থ হচ্ছে আশা করি। যদি না হয় নোট ডাউন করে নাও, খাতাটা খুলো, নোট ডাউন করে নাও, কারণ এটা বারবার পরীক্ষায় চাই। এ সময় তুমি যদি নিজেকে প্রস্তুত না করো না, এ সময় তুমি যদি কারোর সঙ্গে ফোনে ব্যস্ত থেকেছো না, তাহলে লাইফটা শেষ হবে, মাথায় রেখো। আর যে নোটগুলো আমরা দিচ্ছি, এই যে নোটগুলো সম্পূর্ণ বিনামূল্যে তোমাকে দেওয়া হবে, সম্পূর্ণ বিনামূল্যে। এই নোটগুলো সম্পূর্ণ বিনামূল্যে তোমাকে দেওয়া হবে। কী করতে হবে? কমেন্ট বক্সে যাও, দেখো ওখানে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, লিঙ্কটাতে ক্লিক করে জয়েন করো আমাদের গ্রুপে। নোটগুলো ফ্রিতে দেওয়া হবে এবং এই নোটগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। বি রেডি, বি প্রিপেয়ার্ড। ফ্রিতে পড়াচ্ছি, আর কি চাই? স্বপ্ন পূরণ হলে শুধু এক হাড়ি মিষ্টি পাঠিয়ে দিও। ক্লিয়ার হয়েছে? চলো সুন্দরভাবে আমাদের কিন্তু এই নামগুলো ক্লিয়ার করে নিতে হবে। নেক্সট কি বলছে আমি একটু দেখিনি, মাথায় রাখবা। এই বুদ্ধদেব, এই গৌতম বুদ্ধ, তার নাম তো সিদ্ধার্থ ছিল, কিছুক্ষণ আগেই তো আমি দেখলাম। গৌতম বুদ্ধের নাম কি ছিল? এই যে দেখো, কোথায় গেল? এই যে গৌতম বুদ্ধের প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ। তাহলে সিদ্ধার্থ থেকে কি করে তার নাম গৌতম পড়লো সেটা আমি একটু দেখিনি। মাথায় রাখবে, এই যে গৌতম বুদ্ধ যখন খুব অল্প বয়স, তার যখন খুবই অল্প বয়স, তার মা তাকে ছেড়ে চলে যায়। এই পৃথিবীতে এরকম ঘটনা খুব কম ছেলের সঙ্গে হয়, যখন খুব অল্প বয়সে তার মা তাকে ছেড়ে চলে যায়। এই মুহূর্তে যখন মা হারা এই সিদ্ধার্থ, তাকে মায়ের মতো ভালোবাসা দিয়ে লালন পালন করেছিল কে? মাসি গৌতমী। মাসি গৌতমী তাকে মায়ের মতো ভালোবাসা দিয়ে লালন পালন করে এবং তার নাম অনুসারেই কিন্তু তার নাম গৌতম রাখা হয়। এটা মাথায় রাখতে হবে। এই পৃথিবীতে কিছু পবিত্র সম্পর্ক আছে, স্বয়ং ঈশ্বরের দূত যারা, তাদের পবিত্র সম্পর্ক, আমাদের মতো নর্মাল মানুষের না। আমাদের সম্পর্ক কি পবিত্র? আজ তুমি পাও তো ডাব্লিউপি এক্সামে একটা খাকি পোশাক পরো, তো তোমার পাশের বাড়ি কাকিমা কি বলবে? বাবা কি করে পেলো রে, এ তো পাওয়ারই কথা ছিল না। বোঝাতে পারছি তো ব্যাপারটা? কেউ তোমার ভালো চায় না, কিন্তু এই পৃথিবীতেও কিছু কিছু পবিত্র সম্পর্ক থাকে। যেমন এই যে মাসি গৌতমী মানুষ করলো, মায়ের মতো ভালোবাসা দিয়ে লালন পালন করলো সিদ্ধার্থকে, তাই মাসির নাম অনুসারে তার নাম হয়ে গেল গৌতম বুদ্ধ। শ্রীকৃষ্ণ এবং রাধার যে প্রেম ছিল তা কি ছিল? অমর প্রেম। এই পৃথিবীতে যখনই কৃষ্ণের নাম না হয়, তার আশীর্বাদ আছে মা রাধার উপর। কি বলেছিলেন তিনি? যখনই পৃথিবীতে কৃষ্ণের নাম না হবে, তার সঙ্গে রাধা নামও যোগ করে দেওয়া হবে, রাধা কৃষ্ণ বলে সম্বোধন করা হবে। এই তো কিছু সম্পর্ক। এই যেহেতু মাসি গৌতমী তাকে বাল্যকাল থেকে মায়ের মতো ভালোবাসা দিয়েছিল, তাই জন্য তার নাম কি হয়েছিল? তার নাম রাখা হয়েছিল গৌতম বুদ্ধ। সিদ্ধার্থ থেকে কি হয়ে গেল? গৌতম বুদ্ধ। নেক্সট যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ না, VVI, যদি খাকি পোশাক পরার ইচ্ছা থাকে, যদি খাকি পোশাক পরার ইচ্ছা থাকে তাহলে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি ইচ্ছা থাকে দাদা আপনি ক্লাস করতে করতে আমি তো আমার জানের সঙ্গে কথাই বলতে পারছি না, আই জাস্ট মিসড হার, আমি খুব মিস করছি ওকে, তাহলে গেছে বেটা তোমার, এবছর জলের তলায় ডুবে গেছে। ঠিক, জানকে তুমি যে মিস করছো না, তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে, জান তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। এই বছর চাকরি পেতে হবে, তুমি যেমনই দেখতে হও
চাকরি পেতে হবে তোমাকে। একবার যদি খাকি পোশাকটা পরে নাও না, মাথায় যদি টাকও থাকে, শ্বশুরমশাই এসে মাথায় টাকের মধ্যে চুমু খেয়ে বলবে আমার জামাই অফিসার। ভালো করে লিখে নিবা, মহাভিনিষ্ক্রমণ। নোট ডাউন করছো আশা করি, পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। কি বলেছে? মাত্র 29 বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেন, যা বৌদ্ধ ধর্মে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচয় পায়। VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার WEP এক্সামে রিপিট এসছে। নোট ডাউন করছো আশা করি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে মহাভিনিষ্ক্রমণ চক্র কোনটি? গৌতম বুদ্ধের সিদ্ধিলাভ, গৌতম বুদ্ধের মৃত্যু, গৌতম বুদ্ধের জন্ম, গৌতম বুদ্ধের গৃহত্যাগ, কি নাম? কোনটা? কোনটাকে আমি মহাভিনিষ্ক্রমণ চক্র বলবো? তখন তোমাকে বুঝতে হবে দাদা পড়িয়েছিল। কি পড়িয়েছিল? 29 বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেন, এবং এই যে তার গৃহত্যাগ, তা কিন্তু বৌদ্ধ ধর্মে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচয় পায়। আশা করি তোমার ক্লিয়ার হয়ে গেছে। পরীক্ষায় বারবার আসে বেটা। যদি নোট ডাউন না করে না, তোমার ভুল, ইসমে তোমারা ঘাটা, হামারা কুছ নেই যাতা। আমি আসবো, পড়াবো, চলে যাবো। যে নোট ডাউন করবে সে পাস করবে। WEP রেজাল্ট যখন বেরাবে না, তুমি যখন তোমার অ্যাডমিট নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার দিবা, সার্চ মারবা, লোডিং হবে, রেজাল্টের দিন লোডিং হবে। যে এটা নোট ডাউন করেছে সে আশায় থাকবে, জিকে তো আমি ফাটিয়ে এসেছি, পাস তো করবে। যে হে ভগবান কি যে হবে, পাস করবো কি করবো না, এরকম চিন্তা আসবে। নোট ডাউন করে নাও বেটা, বারবার পরীক্ষা এগুলো আসে। ঠিক আছে, তো দাদা আপনি মহাভিনিষ্ক্রমণ চক্র পড়ালেন, এটা কি দিয়েছে দাদা? পরেরটা কি বলছে দেখি, কি বলছে? বুদ্ধগয়া ও বোধি বৃক্ষ। বুদ্ধগয়া কোনটা? নামটা শোনা শোনা লাগছে দাদা, পবিত্র জায়গা কি? ঠান্ডা মাথায় শুনো। 35 বছর বয়সে গৌতম বুদ্ধ অশ্ব গাছের নিচে জ্ঞান লাভ করে। কি জ্ঞান? দৈব্য জ্ঞান লাভ করে। যখন গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছে 29 বছর বয়সে, তিনি টানা কিন্তু অভিযান করেছে এবং টানা তপস্যা করেছে, এবং এই তপস্যার ফলাফল হিসেবে 35 বছর বয়সে তিনি দিব্য জ্ঞান লাভ করে। আর লাভ করেছিল কোথায়? অশ্বত্থ গাছের নিচে। আচ্ছা, তো কি হলো তাতে দাদা? বুদ্ধদেবের দিব্য জ্ঞান লাভ করার স্থানটি বুদ্ধগয়া, যেখানে বুদ্ধদেব বসে তপস্যা করছিল সে জায়গাটা বুদ্ধগয়া, এবং অশ্বত্থ গাছটি বৌদ্ধি বৃক্ষ নামে পরিচয় পায়। মাথায় রাখবা, VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, বারবার WEP OKP এক্সামে এসেছে, এবারের জন্য ইম্পর্টেন্ট, এবারের জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষায় যদি প্রশ্ন দেয় বুদ্ধগয়া কোনটা, যেখানে বুদ্ধদেব তপস্যা করে সিদ্ধি লাভ করেছিল সেটাই বুদ্ধগয়া। আচ্ছা ঠিক আছে। বোধি বৃক্ষ কোনটা? যে অশ্বত্থ গাছের নিচে বসে বুদ্ধদেব তপস্যা করেছিল এবং তপস্যা করে দৈব্য জ্ঞান লাভ করেছিল, সেই অশ্বত্থ গাছটিকে আমরা কি বলবো? বোধি বৃক্ষ বলবো। দাদা এই বুদ্ধগয়াটা বর্তমানে কোথায় আছে? নেপালে? না বেটা না, নেপালে না, আমাদের পাশে বিহারে। যদি চাও একদিনে ঘুরে আসতে পারো, এই যে বিহারে বুদ্ধগয়া আছে, যাবে ঘুরে আসবে, দেখতে পারবে গৌতম বুদ্ধ কীভাবে বা কোথায় তপস্যা করেছিল। আশা করি নোট ডাউন করছো। নেক্সট পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বারবার পরীক্ষা এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যে পয়েন্টগুলো এই বৌদ্ধ ধর্ম থেকে বারবার পরীক্ষা এসছে সেগুলোই আমি তোমার সামনে তুলে রাখছি। আর তোমার কর্তব্য হলো জিনিসগুলো লিখে নেওয়া। প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট থাকলো, লিখে নাও। কারণ এই বছর 5 লাখ ছেলেমেয়েরা যখন পরীক্ষায় বসবে, বারবার একটা কথা বলছি, তারা সবাই পড়ে বসবে। তুমি কি পড়ছো? একবার নিজেকে প্রশ্ন করো তো, পড়ছো? আর যদি পড়তে ইচ্ছা না করে, একবার মা আর বাবার পায়ের তলাটা দেখে নিবা। রাতের বেলা যখন ঘুমাবে না, বাবার পাটা একটু উঠাবা, উঠিয়ে পায়ের তলা দেখবা, ফেটে গেছে, তোমার জন্য খাটতে খাটতে ফেটে গেছে। আজ তুমি যদি ভালো করে প্রিপারেশন নিয়ে পাস করে যাও না, একটা খাকি পোশাক গায়ে পরে নাও, একটা সরকারি চাকরি পেয়ে যাও, ওই মা বাবাটাকে আজ কাজ করতে হবে না। মাঠে গিয়ে যারা দিনভর কাজ করছে না, ওদেরকে কাজ করতে হবে না, তোমার জন্য ওরা বেঁচে আছে। তাদের বেঁচে থাকা থেকে ভালো করে যাতে বেঁচে থাকতে পারে সেভাবে তাদেরকে এই করো। চলো সুন্দর করে দেখে নাও, নোট ডাউন করে নিবে, যেগুলো বলছি প্লিজ নোট ডাউন করে নিবে। নেক্সট কি বলছে? ধর্মচক্র প্রবর্তন। দাদা এটা কি পরীক্ষা এসছে? আজ পর্যন্ত WEP এক্সামে এসছে? আরে এসছে বলেই তো পড়াচ্ছি, বারবার এসছে, একবার দুবার না, বারবার এসছে। কি বলেছে দেখি তো? বারাণসীর কাছে সারনাথে, আচ্ছা সারনাথ একটা জায়গা, মৃদাঙ্গনে বুদ্ধদেব 5 জন তপস্বীকে প্রথম তার ধর্ম প্রচার করেন, আর এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এই ব্যাপার দাদা একদম। যখন বুদ্ধদেব জ্ঞান লাভ করে ফেললো, তিনি কি করলো?
পাঁচজন শিষ্যকে নিয়ে, কজন শিষ্য? প্রথমে পাঁচজন শিষ্যকে নিয়ে তিনি তার জ্ঞানটা তাদের মধ্যে ছড়িয়ে দিল, তার ধর্মটাকে তাদের মধ্যে ছড়িয়ে দিল, তাদেরকে প্রথম বৌদ্ধ ধর্মের আন্ডারে নিয়ে আসলো। আর এই যে তিনি তাদেরকে জ্ঞান দিলেন, এটাকে কিন্তু আমি কি বলবো, ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধের জ্ঞান দান বা গৌতম বুদ্ধের সারনাথের মৃদাঙ্গনে পাঁচজন তপস্বীকে যে প্রথম তিনি ধর্ম প্রচার করেছিলেন, তা কি নামে পরিচিত? অ্যান্সার করতে হবে ধর্মচক্র প্রবর্তন। অ্যান্সার করতে হবে ধর্মচক্র প্রবর্তন। আশা করি নোট ডাউন করছো, আশা করি করছো। তো কি বলছে দেখি, নেক্সট কি বলছে? দিব্যজ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ শক্যমুনি বা তথাগত নামে পরিচয় পায়। VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে তুমি দেখতে পারলে না, এই যে এই জায়গাটা, এই যে জায়গাটা যেটা আমি বললাম, এখনই বললাম, এই যে দিব্যজ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ শক্যমুনি বা তথাগত নামে পরিচয় পায়, এটা তুলে তুলে দেয়, এই লাইনটা তুলে প্রশ্ন দেয়। তোমার স্বপ্ন কনস্টেবল হোক কি WBSI হোক, এই প্রশ্নটা তুলে তুলে দেয় যে দিব্যজ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ কি নামে পরিচয় পায়। দুটো নাম ছিল, কি? একটা ছিল তথাগত, একটা ছিল শক্যমুনি। আশা করি নোট ডাউন করে নিয়েছো, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এবার আমি তোমাদেরকে ক্লিয়ার করি, তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও আমাদের কমেন্ট বক্সে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। আর যদি মক টেস্ট ভালোভাবে ক্লিয়ারভাবে দিতে চাও, তাহলে আমি বলবো আমাদের প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে টার্গেট WBCS অ্যাপটি ডাউনলোড করে নাও। ঠিক, টার্গেট WBCS অ্যাপ ডাউনলোড করলে সেখানে তুমি ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। প্লিজ মক টেস্টগুলো দাও, ফ্রিতে দেওয়া হচ্ছে, টাকা না হচ্ছে না। এটা অন্যান্য কোচিংয়ের মতো না যে টাকা দাও। ওই তো অন্যান্য কোচিং আমি তো দেখি মাঝে মাঝে ভ্যাকেন্সি বেরোয়নি, বিরাট ঘোষণা, বড় আপডেট, ভ্যাকেন্সি বেরোতে চলেছে, এদিকে পরীক্ষা কবে হবে তাও ঠিক নয়। আমাদের কাছে ভর্তি হও, বড় ঘোষণা, সকল ছাত্রছাত্রী বড় ঘোষণা, চলো আন্দোলন করি আর আমার কাছে ভর্তি হও। অনেক বড় কোচিং আছে, সেরকম করি না, ফ্রিতে দিচ্ছি, ফ্রিতে পরীক্ষাটা দাও, পাস করো, মা বাবার স্বপ্নগুলো পূরণ করো। আচ্ছা ঠিক আছে, ধর্মচক্র প্রবর্তন হলো দাদা, নেক্সট কি আছে একটু ক্লিয়ারভাবে বলুন তো। মাথায় রাখো, এই ধর্মচক্র প্রবর্তনের পরও একটা এমন পয়েন্ট আছে যেখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, তোমার সামনে তুলে রাখছে। কি বলছে দেখি? বুদ্ধ উত্তরপ্রদেশের বেনারস শহরে, আচ্ছা আমি বারাণসী ভাবছিলাম, আচ্ছা বেনারস শহরের কাছে সারনাথে তার প্রথম ধর্মের উপদেশ দিয়েছিলেন। পরীক্ষায় বারবার এসছে। বুদ্ধদেব কোথায় প্রথম তার ধর্মের প্রচার করেছিলেন? অ্যান্সার করতে হবে বেনারস শহরের কাছে সারনাথে। বারবার VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় তার ধর্ম প্রচার করেছিলেন? সারনাথে। প্রথম কোথায় করেছিলেন? সারনাথে। লিখলে আশা করি বুদ্ধদেব কোথায় প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন? সারনাথে। বারবার পরীক্ষায় আসে, আবার বলছি। লাস্ট বলেছে মহাপরিনির্বাণ। দাদা আপনি আগেরগুলো তো বললেন, আগেরগুলো যেটা ছিল কি কি ছিল জানো? মহাভিনিষ্ক্রমণ চক্র, ওই বাড়ি ছেড়ে চলে গেল, বৌদ্ধগয়া বোধিবৃক্ষ, সেখানে দিব্যজ্ঞান লাভ করলো, ধর্মচক্র প্রবর্তন, সবার পাঁচজন শিষ্যকে ধর্ম প্রবর্তন করলো, এবং লাস্ট আপনি যেটা বলছেন মহাপরিনির্বাণ। এটা কি জিনিস? পরীক্ষা আসে কি? আরে আসে বলে তো বেটা তোমার সামনে রেখেছি, আসে বলেই তোমার সামনে রেখেছি। কি বলছে দেখি তো? 486 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে উত্তরপ্রদেশের গোরখপুরে বুদ্ধদেব দেহত্যাগ করেন। এই ঘটনা মহাপরিনির্বাণ নামে পরিচিত। ওরে বাবা, ও বুদ্ধদেব মারা যে গেছিল ওটা? হ্যাঁ, মাথায় রাখবে বেটা, বুদ্ধদেব যেখানে জন্মগ্রহণ করেছিল নেপালের কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যান, 563 খ্রিস্টপূর্বাব্দ, সেটা যেমন ইম্পর্টেন্ট, বুদ্ধদেব কবে মারা গেছিল, কোথায় মারা গেছিল, কত বছর বয়সে মারা গেছিল, সেটাও ইম্পর্টেন্ট। বুদ্ধদেব মারা গেছিল 886 খ্রিস্টপূর্বাব্দে। কত খ্রিস্টপূর্বাব্দে? আমার সঙ্গে বলো, লজ্জা পেলে হবে না। কত খ্রিস্টপূর্বাব্দে? 486 খ্রিস্টপূর্বাব্দে। কত? 486 খ্রিস্টপূর্বাব্দে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কত বছর বয়সে বুদ্ধদেব মারা গেছিল? বুদ্ধদেব মারা গেছিল 80 বছর বয়সে। 486 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে। কোথায়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কোথায়? গোরখপুরে। ঠিক আছে। আর এই যে বুদ্ধদেবের মারা যাওয়ার যে ঘটনা, তা কিন্তু মহাপরিনির্বাণ নামে পরিচয় পায়। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এই যে তার গৃহত্যাগ, এই যে তার ধর্ম সম্প্রসারণ, এই যে তার মৃত্যু, তা কোনটা কি নামে পরিচিত? ঠোঁটের গোড়ায় রাখতে শিখো, মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। আমি দেখেছি আমাদের গ্রামের ছেলেপেলের স্বপ্ন আছে। আজ তুমি যে জেলা থেকে আমার ভিডিও দেখো, আমি দেখেছি আমাদের গ্রামের ছেলেপেলের স্বপ্ন আছে। পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, 24 পরগনা, সুন্দরবন হোক কি কুচবিহার হোক কি শিলিগুড়ি হোক, তুমি যেখান থেকে আমার ভিডিও দেখো, গ্রামে থেকে দেখো, শহর থেকে দেখো, গ্রামের ছেলেপেলে স্বপ্ন তো কঠোর স্বপ্ন। যদি পাস করতে হয় এই জিনিসগুলো দয়া করে অধ্যায় ভিত্তিকভাবে পড়ো। MCQর পিছনে ছুটো না।
আমি ইতিহাস সাক্ষী আছে, আমি যাদের পড়িয়েছি, যারা পাশ করেছে, আমাদের সিনিয়র যারা ছিল, যারা পাশ করেছে, তারা একটাই কথা বলতো, এমসিকিউ যারা পড়বে তারা নির্ঘাত ফেল করবে, ডাইরেক্ট অধ্যায় ভিত্তিক পড়তে হবে, এটা মাথায় রেখো। চলো নেক্সট পয়েন্ট দেখি, যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, কি বলছে দেখি তো। মাথায় রাখবে, আমাদের বাংলার কবিগুরুকে রবীন্দ্রনাথ ঠাকুর গৌতম বুদ্ধকে সর্বশ্রেষ্ঠ মানব বলে আখ্যা দিয়েছিলেন, ভিভিআই। ঠিক আছে, যদি পরীক্ষায় প্রশ্ন দেয় গৌতম বুদ্ধকে সর্বশ্রেষ্ঠ মানব বলে কে আখ্যা দিয়েছিল, গান্ধীজি, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কি অ্যান্সার করবে? রবীন্দ্রনাথ ঠাকুর। দাদা পড়িয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গৌতম বুদ্ধকে কি বলে আখ্যা দিয়েছিলেন? সর্বশ্রেষ্ঠ মানব বলে আখ্যা দিয়েছিলেন। পরীক্ষায় আসে? অবশ্যই আসে। কবার এসছে? অনেকবার এসছে। আশা করি এবারও পড়তে পারে। তুমি নোট ডাউন করছো কিনা সেটা ম্যাটার করছে। যদি নোট ডাউন করো মুখস্থ থাকবে, পরীক্ষা আসলে পেরে যাবে। নোট ডাউন না করো মুখস্থ থাকবে না, পরীক্ষা আসবে পারবা না। একটা কোশ্চেনের জন্য না বেটা, 40 সেকেন্ড সময় পাবা। 40 সেকেন্ড, জানো 40 সেকেন্ড পরীক্ষায় একটা এমসিকিউ কোশ্চেন অ্যাটেম্প করার জন্য 40 সেকেন্ড সময় পাবা। 40 সেকেন্ড শুনে মনে হচ্ছে অনেক বড়। এই তো দাদা 1, 2, 3, 4, কত সেকেন্ড দাদা? 40 সেকেন্ড। কিন্তু বিশ্বাস করো, পরীক্ষায় যখন তুমি দিতে বসবে, কোশ্চেনটা পড়বে, মক টেস্টের মতো কোশ্চেনটা পড়বে, এমসিকিউ কোশ্চেনটা পড়ে অপশনগুলো দেখতে দেখতে মনে হবে 40 সেকেন্ড সোয়াহা। তখন কিন্তু মুশকিল। যদি কভার করা থাকে তাহলে সহজ। বুঝাতে পেরেছি? চলো নেক্সট কি বলছে দেখি। বুদ্ধদেব ত্রিরত্নের কথা বলেছে। কি বলেছে? ত্রিরত্নের কথা বলেছে। যেখানে তার প্রথম ত্রিরত্ন ছিল বুদ্ধ, যার কথার অর্থ জ্ঞান। পরীক্ষায় বারবার আসে বুদ্ধ কথার অর্থ কি? জ্ঞান। প্লিজ এই জিনিসটা নোট ডাউন করে নেবে। বুদ্ধ কথার অর্থ কি? জ্ঞান। আবার বলছি, গৌতম বুদ্ধ যে ত্রিরত্নের কথা বলে তার প্রথমটির নাম বুদ্ধ, যার কথার অর্থ জ্ঞান। তারপরে ধর্ম, ধর্ম কথার অর্থ মত, এবং সঙ্গ কথার অর্থ মঠ। আশা করি তুমি নোট ডাউন করে নিচ্ছ। এই জিনিসটা বারবার পরীক্ষায় আসে। বুদ্ধ কথার অর্থ কি? বুদ্ধ কথার অর্থ হলো জ্ঞান। ক্লিয়ার? চলো, বৌদ্ধ ধর্মগ্রন্থ কি বলেছে? বৌদ্ধ ধর্মগ্রন্থ তুমি যখন বলবা না, দুটো ধর্মগ্রন্থ বারবার পরীক্ষায় এসছে। নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মগ্রন্থের উদাহরণ? অ্যান্সার করতে হবে দীপবংশ এবং মহাবংশ। এটি প্রধান দুটি বৌদ্ধ ধর্মগ্রন্থ। কিন্তু গুলালে চলবে না, বুদ্ধদেবের এই বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থটির নাম ত্রিপিটক, আর এই ত্রিপিটক 3টি ভাগে বিভক্ত। ক্লিয়ার? যদি পরীক্ষায় আসে বৌদ্ধ ধর্মগ্রন্থ কি কি আছে, বলতে হবে দীপবংশ, মহাবংশ, এগুলো। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থটির নাম কি, তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার করে দিবে ত্রিপিটক। আর ত্রিপিটক ক ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। কি কি? সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। এবং প্রত্যেকটি পিটকের মধ্যে এক একটা করে অর্থ আছে। যেটা সূত্র পিটক, সেখানে কি অর্থ আছে? বুদ্ধদেবের বাণী আছে। যেটা বিনয় পিটক, সেখানে কি আছে? বুদ্ধদেবের কি ভিক্ষুকদের পালনীয় কর্তব্য এবং তার নীতিগুলো ব্যাখ্যা আছে। যদি বলা হয় অভিধর্ম পিটক, কি আছে? দার্শনিক ধারণার ব্যাখ্যা আছে বুদ্ধদেবের। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, আর পরীক্ষায় এই পয়েন্টগুলোই তুলে তুলে প্রশ্ন দেয়। এই পয়েন্ট তুলে তুলে প্রশ্ন দেয়। যারা এই বছর খাকি পোশাক পরবে তারা এই পয়েন্টগুলো মুখস্থ করে যাবে। আশা করি তুমিও পড়বে, পয়েন্ট মুখস্থ করবে তো। মাথায় রেখো, আমি কোনো রকম দুটো ভুল কথাও বলবো না, কারণ আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালি ছেলে যাতে আমার এই ভিডিও থেকে উপকার পায়, তাদের জন্য খাটছি আমি। কি বলেছে? বুদ্ধদেবের এই যে ধর্মগ্রন্থগুলো বা ধর্ম প্রচার যে হতো, তা কিন্তু পালি ভাষায় লেখা হতো। কি ভাষায় লেখা হতো? পালি ভাষায়। ঠিক, এটা মাথায় রাখবা। যতগুলো বৌদ্ধ ধর্ম আছে সব পালি ভাষায় লেখা, এটা মাথায় রাখবা। এইবার তোমার সামনে যে জিনিসটা আমি রাখবো, যাতে তোমার অসুবিধা না হয়, একদম এই যে বৌদ্ধ ধর্মগ্রন্থ আছে না, বৌদ্ধ ধর্মগ্রন্থ বা বুদ্ধদেবের এই বৌদ্ধ ধর্ম, এর অনেকগুলো সম্মেলন হয়েছিল। কি হয়েছিল? সম্মেলন। এবং এই সম্মেলনের মধ্যে 4টা সম্মেলন খুব ইম্পর্টেন্ট, বারবার যেখান থেকে রিপিট টেলিকাস্ট পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক, তো বৌদ্ধ সম্মেলনের মধ্যে প্রথম যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল কত সালে হয়েছিল, এটা অনেকবার এক্সামে এসছে। আশা করি তুমি পড়েছো। যদি পড়ে থাকো ভালো, যদি না পড়ে থাকো একবার দেখে নাও, পড়ে থাকলে রিভিশন দিয়ে নাও। কি বলেছে? বুদ্ধদেবের প্রথম যে সম্মেলন হয়েছিল সেটা হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। আবার প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। আবার প্রথম
বৌদ্ধ সম্মেলন হয়েছিল কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। কে করেছিল? শাসক ছিল সে সময় অজাতশত্রু। কে ছিল? অজাতশত্রু। কে ছিল? অজাতশত্রু। স্থান কোথায় ছিল? রাজগৃহ। স্থান ছিল রাজগৃহ। এবং সভাপতি কে ছিল? সভাপতি ছিল মহাকাশ্যপ। এই যে ফার্স্ট লাইনটা দেখলাম, এটা তোমার কাছে একটা লাইন হতে পারে। যারা ডাব্লিউবিপির জন্য অরিজিনালি খাটছে না তাদের কাছে এটা একটা লাইন না, তাদের কাছে এটা পরীক্ষায় আসা 5টা কোশ্চেন যেখানে লুকিয়ে আছে সেই জায়গা। 5টা কোশ্চেন কি বলছেন? হ্যাঁ, কি কি প্রশ্ন থাকতে পারে? প্রথম বৌদ্ধ সম্মেলন কত সালে হয়েছিল? প্রথম প্রশ্ন, এটা সালটা হবে 483 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে। প্রথম বৌদ্ধ সম্মেলনের সময় শাসক কে ছিল? অজাতশত্রু। দ্বিতীয় প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোন স্থানে হয়েছিল? রাজগৃহে। তৃতীয় প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলনের সময় সভাকবি কে ছিল? মহাকাশ্যপ। চতুর্থ প্রশ্ন। পঞ্চম প্রশ্ন কি? পঞ্চম প্রশ্ন খুব বিকট প্রশ্ন। কিরকম? অজাতশত্রু কোন বৌদ্ধ সম্মেলনে অংশগ্রহণ করেছিল? প্রথম। 483 খ্রিস্টপূর্বাব্দে কোন বৌদ্ধ সম্মেলন হয়েছিল? প্রথম। রাজগৃহেতে কোন বৌদ্ধ সম্মেলন হয়েছিল? প্রথম। ঠিক আছে, মাথায় রাখবে। মহাকাশ্যপ কোন বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিল? প্রথম। তো এইভাবে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসবে। এটা লাইন না বেটা, এটা লাইন না। পরীক্ষায় আসা সেই জায়গা যেটা বারবার ভাবে তুলে ধরেছে ডাব্লিউবিপি বা পিআরবি বোর্ড। যারা এটা পড়ে যাবে পরীক্ষা ফাটিয়ে দিবে। ওই তো ঢিঙ্কা চিকা করে নাচতে নাচতে নামবে বেটা। তুমি পড়ো, তুমি যদি ভালো করে পড়ো আমি বলছি হয়ে যাবে, কথা দিলাম হয়ে যাবে, গ্যারেন্টি দিচ্ছি তুমি চাকরি পাবে। কিন্তু শর্ত একটাই, এখন এই নোটগুলো তোমাকে মন দিয়ে পড়তে হবে। আজ রাত হোক, তুমি যবে এই ভিডিও দেখো, যবে 2 বছর পর দেখো, 1 বছর পর দেখো, কিন্তু যখনই ভিডিও দেবে আজ রাত হোক, কিন্তু রাত হওয়ার আগেই তোমাকে এটা মুখস্থ করতে হবে। আর যদি না মুখস্থ হয়, যতক্ষণ মুখস্থ হবে না ততক্ষণ ঘুমাবে না। ডায়লগ ছিল না, জব তক তোড়েঙ্গে নেহি তব তক ছোড়েঙ্গে নেহি, ওরকম গল্প। যে নোটটা আমি দেখালাম, সঙ্গে সঙ্গে এই নোটটা তুমি কালেক্ট করে নাও, নোটটা পড়ো। আমি কি বললাম? রাত হোক, রাত্রিবেলা যদি 10টার দিকে নিয়ে বসো, পড়তে থাকো যতক্ষণ মুখস্থ না হয়। আর মুখস্থ করে উঠে যদি দেখো বাইরে সকাল হয়ে গেছে, তোমার বন্ধুরা খেলতে শুরু করেছে, তখন তোমার মাইন্ডে দেবে, মা রাত্রিবেলা 10টা থেকে পড়া শুরু করেছিলাম, এখন তো সকাল 8টা বাজে, এবার কি হবে? কি হবে? যা হবে ভালো হবে, মুখস্থ হয়েছে, পরীক্ষায় কমন আসবে, চাকরি পাবা, বন্ধুরা লাটে চলে যাবে, তুমি একদম ভালো জায়গায় চলে যাবা। খাটো বেটা খাটো, সব তোমার উপর ডিপেন্ড করে আছে সবাই। আচ্ছা ঠিক আছে, প্রথম হলো। দ্বিতীয় কি? কত সালে হয়েছিল? 383 খ্রিস্টপূর্বাব্দে। সে সময় শাসক কে ছিল? কালাশোক, বা একে কাকবর্ণ বলা হতো। কোথায় হয়েছিল? বৈশালীতে হয়েছিল। সভাপতি কে ছিল? সে সময় সভাপতি ছিল সাবাকামি। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। সাবাকামি কোন বৌদ্ধ সম্মেলনের সদস্য ছিলেন বা সভাপতিত্ব করেছিলেন? দ্বিতীয়। সালটা, প্রথম সাল ছিল 483, দ্বিতীয় 383, 100 বছরের পার্থক্য। শাসক ছিল অজাতশত্রু, শাসক ছিল কালাশোক। স্থান ছিল রাজগৃহ, স্থান ছিল বৈশালী। সভাপতি ছিল মহাকাশ্যপ, সভাকবি ছিলেন সাবাকামি। ঠিক একই রকমভাবে তৃতীয়টাও ঠোঁটের গোড়ায় রাখতে হবে। সাল ছিল 250 খ্রিস্টপূর্বাব্দ, রাজা ছিল অশোক, স্থান ছিল পাটলিপুত্র, এবং সভাপতিত্ব গ্রহণ করেছিল খুব ইম্পর্টেন্ট একজন পার্সন, তার নাম ছিল মাগলিপুত্র তৃষা। খুব ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এই যে তৃষা নামটা আছে না, বারবার পরীক্ষা আসে, বারবার পরীক্ষায় আসে। যদি পাশ করার ইচ্ছা থাকে একদম ঠোঁটের গোড়ায় মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবার এই যে 3টা পার্ট পড়ালাম, 3টা পার্ট থেকে যেরকমভাবে আমি বললাম ওইভাবে প্রশ্ন আসবে। কি বললাম? হয় রাজার নাম দিবে, বলবে অশোক কোন বৌদ্ধ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন? তৃতীয়। হয় বলবে রাজগৃহে কোন বৌদ্ধ সম্মেলন হয়েছিল? প্রথম। বলবে পাটলিপুত্রে কোন বৌদ্ধ সম্মেলন হয়েছিল? তৃতীয়। বলবে কালাশোক কোন বৌদ্ধ সম্মেলনের সদস্য ছিলেন? দ্বিতীয়। এটা মুখস্থ করতে হবে, ছকটা ঠোঁটের গোড়ায় রাখতে হবে। আচ্ছা দাদা আপনি তো 4টা বললেন, কিন্তু এখানে 3টা দিয়েছে, যে 4 নাম্বারটা কই? এই যে 4 নাম্বার। চতুর্থ বৌদ্ধ সম্মেলন শেষ বৌদ্ধ সম্মেলন নামে পরিচিত। ঠিক আছে, সে সময়কার বড় সম্মেলনগুলোর মধ্যে যেটা হয়েছিল 78 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে না, 78 খ্রিস্টাব্দে, এবং করেছিল কে? কনিষ্ক। হয়েছিল কাশ্মীরের মতান্তরে জলন্ধরের মধ্যে। খুব ইম্পর্টেন্ট, কাশ্মীরে কোন বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়েছিল? অনেক এক্সামে এসছে, অ্যান্সার করতে হবে চতুর্থ। কাশ্মীরে বৌদ্ধ সম্মেলন করেছিলেন কে? অ্যান্সার করতে হবে কনিষ্ক। এবং সে সময় সভাকবি ছিলেন বসুমিত্র, ইনার সভাপতি। ঠিক আছে, তিনি কার সভাপতি ছিলেন? অশ্ব ঘোষ।
এবার এই জায়গা থেকে থেকে যে পরীক্ষায় প্রশ্ন আসে আপনি কি করে জানলেন? কারণ আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে খেটেছি। ডাব্লিউপি যত বছর প্রশ্ন হয়েছে না, প্রিভিয়াস ইয়ারে যতবার ডাব্লিউপি থেকে এক্সাম এসছে, জিকের পার্টগুলো আমি তুলেছি, নিজে খেটেছি এবং সেখান থেকে দেখেছি এই জিনিসগুলোই বারবার এসছে। একদম লাস্ট আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। লাস্ট পয়েন্টে কি বলছে দেখি তো, বলেছে জাতক, বুদ্ধের পূর্বজন্মের কাহিনী, এটা পালি ভাষায় লিখিত। এবার কি বুঝলাম না দাদা, ক্লিয়ারভাবে বলুন তো। দেখো, জাতক কি? জাতক হচ্ছে বুদ্ধদেবের একটা অন্যতম পূর্বজন্মের কাহিনী নিয়ে রচিত একটা অংশ। এবার এই যে জাতক, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে? পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসবে, বুদ্ধের পূর্বজন্মের কাহিনী কি নামে পরিচয় পায়? জাতক। আর এই জাতক কোন ভাষায় লেখা? এটা পালি ভাষায় লেখা। আশা করি বুঝাতে পেরেছি। আর কি প্রশ্ন আসতে পারে? বৌদ্ধ ধর্মের পীঠস্থান নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এটা মাথায় রাখবা, মহাযানপন্থীরা তৈরি করেছিল। আর লাস্ট প্রশ্ন, অশোকের আমলে বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে পরিণত হয়েছিল ভিভিআই। নিম্নলিখিত কোন শাসকের আমলে বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে পরিণত হয়? অশোক। এই যে তিনটা পয়েন্ট আছে, বৌদ্ধদেবের পুনর্জন্ম কি নামে পরিচিত? জাতক। বৌদ্ধদের পুনর্জন্ম কি নামে পরিচিত? জাতক। কোন ভাষায় জাতক লেখা? পালি ভাষায় লেখা। এবার বৌদ্ধ ধর্মের যে পীঠস্থান সেটা কোথায়? নালন্দা বিশ্ববিদ্যালয়। এটা কাদের, কোন পন্থীরা তৈরি করেছিল? মহাযানপন্থীরা। বৌদ্ধ ধর্মের বিভাগ হয়েছিল, এটা মাথায় রাখবা। অশোকের আমলে বৌদ্ধ ধর্ম কিসে পরিণত হয়েছিল? বিশ্ব ধর্মে পরিণত হয়েছিল। আজকের ক্লাস এটুকুটাই। আর বৌদ্ধ ধর্ম থেকে পরীক্ষায় প্রশ্ন থাকলে এখান থেকেই থাকবে। যদি পাস করার ইচ্ছা থাকে ক্লাসটি ভালোভাবে করে নোট ডাউন করে নেবে এবং কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রবেশ করে নোটটি কালেক্ট করে নেবে। অল দ্য ভেরি বেস্ট। 2024 তোমার জন্য। আর এই বছরই তোমাকে পাস করে তোমার পরিবারের স্বপ্ন, তোমার স্বপ্ন পূরণ করতে হবে। পাস করতে হবে ভাই আমার, নাহলে কেউ সঙ্গে থাকবে না।